এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা ইরানের। গাজায় ধ্বংসস্তূপ থেকে আরও 9 ফিলিস্তিনির লাশ উদ্ধার। ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি অবশ্যই নিরাপত্তা নিশ্চয়তা দিতে হবে জানিয়েছেন মাখো। ইরানি বিপ্লবী গার্ডের নতুন মহড়া শুরু। ঈদের পর শেহবাজ সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনের ঘোষণা পিটিআইয়ের। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সৌদি যুবরাজ বৈঠকে যা আলোচনা হলো। পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা ইরানের। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হুমকি উপেক্ষা করে ইরান পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। শীঘ্রই ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে ইসরায়েল। এই গুঞ্জনের মধ্যে ইসরায়েল ভারী বোমা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ঠিক এমন অবস্থায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, অন্যদের হুমকি দিয়ে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন। জেরুজালেমে সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে রবিবার এক যৌথ সংবাদ সম্মেলনে ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, এই অঞ্চলের প্রতিটি সন্ত্রাসী গোষ্ঠীর পিছনে ইরান রয়েছে এবং কখনোই পরমাণু শক্তিধর হতে পারবে না ইরান। একই ধরনের মত দেন রুবিও। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে নিন্দা জানিয়ে ইসমাইল বাঘাই জানান, আপনি একদিকে ইরানকে হুমকি দিতে পারেন না এবং অন্যদিকে সংলাপকে সমর্থন করার দাবি করতে পারেন না। বাঘাই বলেন, ইরান তার পরমাণু কর্মসূচি রক্ষা করবে এবং তা অব্যাহত রাখতে দ্বিধা করবে না। ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি চলছে। গতদিন দশক ধরে পরমাণু অস্ত্রের বিস্তার রোধ চুক্তির সদস্য হিসেবে ইরানের অধিকারের উপর ভিত্তি করে চলে আসছে। নিশ্চয়ই আমরা কোনো দুর্বলতা দেখাবো না এ ব্যাপারে। গাজায় ধ্বংসস্তূপ থেকে আরো 9 ফিলিস্তিনি লাশ উদ্ধার। গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের ভিতর থেকে আরো 9 ফিলিস্তিনি লাশ উদ্ধার করা হয়েছে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলো এজেন্সি তাদের এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। খবরে বলা হয়, ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকারীরা গাজার ধ্বংসস্তূপের নিচে থেকে আরো 9 জনের লাশ উদ্ধার করেছেন। এর ফলে 2023 সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে নিহত ফিলিস্তিনদের সংখ্যা 48,284 জনে পৌঁছেছে বলে সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। দীর্ঘ 15 মাসের বেশি সময় পর গত মাসে ফিলিস্তিনের গাজায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি চুক্তি। তবে এরপর থেকে সেখানে ধ্বংসস্তূপের নিচে থেকে একের পর এক উদ্ধার হচ্ছে নিহতদের লাশ, আর এতে করে বেড়েই চলেছে প্রাণহানির সংখ্যা। সূত্র আনাদোলো এজেন্সির। ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি অবশ্যই নিরাপত্তা নিশ্চয়তা দিতে হবে জানিয়েছেন মাখো। ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি দৃঢ় ও নির্ভরযোগ্য নিরাপত্তা নিশ্চিত করার উপর জোর দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো। আজ মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোন আলাপের পর এই কথা বলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে মাখো লিখেছেন, আমরা ইউক্রেনের শক্তপোক্ত ও দীর্ঘস্থায়ী শান্তি চাই। সেটা অর্জন করতে হলে রাশিয়াকে অবশ্যই তাদের আগ্রাসন বন্ধ করতে হবে। সেই সঙ্গে ইউক্রেনীয়দের জন্য অবশ্যই টেকসই নির্ভরযোগ্য নিরাপত্তা নিশ্চয়তা দিতে হবে। তা না হলে মিনস্ক চুক্তির মতো করে এই যুদ্ধবিরতি চুক্তি বেঁচতে যাওয়ার শঙ্কা থেকে যাবে। উল্লেখ্য, 2014 ও 15 সালে ইউক্রেনের পূর্ব অঞ্চলের সংঘাত বন্ধের চেষ্টায় মিনস্ক চুক্তি হয়েছিল। আজ প্যারিসে ইউরোপীয় নেতাদের সঙ্গে একটি জরুরি বৈঠক করার পরে মাখো ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের ইউক্রেন সংক্রান্ত নীতিমালায় পরিবর্তন নিয়ে আলোচনা করতে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের ওই বৈঠক হয়। ইউরোপীয় নেতাদের আশঙ্কা, ইউরোপীয় ইউনিয়ন তো দূরের কথা, ইউক্রেনকে বাদ রেখে ট্রাম্প রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা করবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া পোস্টে জেলেনস্কি নিজে মাখোর সঙ্গে তার আলাপের প্রসঙ্গটি উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ইউরোপীয় নেতাদের সঙ্গে কি আলোচনা হয়েছে তা নিয়ে তাকে জানিয়েছেন মাখো। ইরানি বিপ্লবী গার্ডের নতুন মহড়া শুরু। শত্রুদের সম্ভাব্য হুমকি মোকাবেলায় যুদ্ধ প্রস্তুতি বৃদ্ধির প্রচেষ্টায় অংশ হিসেবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোরের IRGC স্থল বাহিনী দেশটির দক্ষিণ পশ্চিম অঞ্চলের সর্ববৃহৎ আভিযানিক প্রযুক্তি মহড়া শুরু করেছে। সাবেরিয়া অঞ্চলের একটি যুদ্ধ
ক্ষেত্রে এ মহড়া শুরু হয়, যেখানে আইআরজিসি স্থল বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল পয়গাম্বার আজম মহানবী ১৯ মহড়ার দ্বিতীয় পর্বের সূচনা পশ্চিম অঞ্চলীয় কেরমান শাহ প্রদেশের সালাস এ বাবা জাতি কাউন্টের এজোগিলেহ জেলায় প্রাথমিক নিরাপত্তা কেন্দ্রীয় মহড়ার পরে এ ধাপ শুরু হয়েছে। এই পর্বটি আধুনিক যুদ্ধ কৌশলের সাথে আইআরজিসি বিভাগগুলিতে নতুনভাবে সরবরাহ করা অত্যাধুনিক ইরানি সামরিক সরগ্রামগুলি অনুশীলন করার জন্য এবং বাস্তব বিশ্বের একটি পরিস্থিতিতে তাদের দক্ষতা মূল্যায়ন করার জন্য পরিচালনা করা হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে বিভিন্ন আইআরজিসি গ্রাউন্ড ফোর্স ইউনিট আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক অভিযান পরিচালনা করবে, ইলেকট্রনিক যুদ্ধ কৌশলের অনুশীলন করবে এবং বেশ কিছু প্রাসঙ্গিক কাজ করবে। ঈদের পর শেহবাজ সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনের ঘোষণা পিটিআইয়ের। আগামী ঈদ উল ফিতরের পর কঠোর সরকার বিরোধী আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ পিটিআই। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সরকারের সঙ্গে উত্তেজনা চলার মধ্যে এমন ঘোষণা দিয়েছেন পিটিআইয়ের নেতা শওকত ইউসুফ জাই। তিনি আরও জানান, বর্তমান ক্ষমতাসীন জোট সরকারের দুই দল পিপিপি ও পিএমএলএন এর মধ্যে মতানৈক্য দেখা দিয়েছে। এমন দ্বন্দ্ব চলতে থাকলে ঈদের আগে শেহবাজ শরীফের পতন ঘটতে পারে বলে মনে করেছেন তিনি। শওকত ইউসুফ জাই বলেন, খারাপ শাসনের জন্য পিপিপি ও পিএমএল এর একে অপরকে দোষারোপ করেছে। পিপিপি বলেছে পিএমএলএন এর সরকার পরিচালনা ভালো হচ্ছে না, অপরদিকে পিএমএলএন দাবি করেছে সিন্ধের প্রাদেশিক সরকারের পিপিপি ব্যর্থ হয়েছে। উভয় একে অপরের বিরুদ্ধে সত্য বলছে। পিটিআইয়ের এই নেতা বলেন, বিরোধী দলগুলো নিয়ে বৃহত্তর একটি জোট হচ্ছে এবং তারা ঈদের পর সরকার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিবে। ২০২২ সালে ১০ এপ্রিল অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীত্ব হারান ইমরান খান। এরপর তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা হলে গ্রেফতার হন তিনি। এখনও কারাগারে আছেন ইমরান ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০২৪ সালের শুরুতে পাকিস্তানে আবারও নির্বাচন হয়, কিন্তু এতে অংশগ্রহণ করতে পারেনি ইমরান। এমনকি তার দল পিটিআইকে ব্যাট প্রতীকে নির্বাচন করতে দেয়া হয়নি। এতে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করেন পিটিআইয়ের সদস্যরা। তা সত্ত্বেও ওই নির্বাচনে সর্বোচ্চ আসন পায় পিটিআই, কিন্তু তা তাদের সরকার গঠন করতে দেয়া হয়নি। গত বছরের নভেম্বরে ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানী ইসলামাবাদে বিশাল লং মার্চ করে দলটি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সৌদি যুবরাজ বৈঠকে যা আলোচনা হলো। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। স্থানীয় সময় গতকাল সোমবার রাজধানী রিয়াদে বৈঠকটি অনুষ্ঠিত হয়।